প্রথম 3টা ক্লাস, মানে লেকচার 1 2টা ক্লাস, লেকচার 2 একটা ক্লাস, ঠিক আছে? এটার উপরে বা সাথে হয়তো লেকচার 3ও যোগ হতে পারে, নট শিওর। যদি আমরা শেষ করতে পারি তাহলে লেকচার 3 যোগ হবে। সেটার উপরে একটা ক্লাস টেস্ট হবে 7/11/2020, আমাদের প্রথম ছুটিটা হবে, ঠিক আছে? তারপরে আমাদের মিড টার্ম হওয়ার একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমাদের মিড টার্ম হওয়ার কথা হচ্ছে 13 থেকে 20 তারিখের মধ্যে, নভেম্বরে। তো মিড টার্মের সিলেবাস থাকবে আমাদের লেকচার 3 অথবা 4 পর্যন্ত, বুঝতে পেরেছ? আমি যেহেতু 8টা লেকচার বলেছি, আমাদের 8টা লেকচার আছে, তো লেকচার 3 বা 4 পর্যন্ত হবে আমাদের মিড টার্মের সিলেবাস। তারপর মিড টার্মের পরে আবার আমাদের ধরো ক্লাস লেকচার 4 5, যদি 4 শেষ করতে পারি মিড টার্মে তাহলে 5 5 6 8, এইটার উপর আমাদের সেকেন্ড সিটি হবে। সেকেন্ড সিটি হবে অ্যাপ্রক্সিমেটলি 5/12/2020, 5 তারিখে, ডিসেম্বরের 5 তারিখে, শনিবারে। আচ্ছা, সিটিগুলো অবশ্যই শনিবারে হবে এবং আমাদের ক্লাস টাইম হবে। আমাদের ক্লাস টাইম বলতে সকাল 8টা থেকে পর্যন্ত, এই সময়ের মধ্যে হবে। 3টা ব্যাচের আমি একসাথেই নিব সিটি। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড সিটি, এবং থার্ড সিটি হবে লেকচার 7 এবং লেকচার 8 এর উপরে, যেটা হচ্ছে তোমার থাকার কথা। তো যাই হোক, আমরা আশা করছি আমরা শেষ করতে পারবো, সমস্যা হবে না। তো তোমরা কয়জন জয়েন করেছো? আমি একটু তোমাদের ফার্স্ট ক্লাস অ্যাটেন্ডেন্সটা নিতে ভুলে গেছি, আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিতে চাই। একজন একজন করে আমাকে নাম বলো, নাম এবং আইডি। India Aggregation 191017033. 1910777 1910117. ও 17। আচ্ছা, এমডি আজাদ না? মোহাম্মদ মুর্শেদ আলী ম্যাম। আইডি বলো আগে। 191019033। 033 মুর্শেদ আলী না? জি ম্যাম। 191003033 কে নাম কি? শাহিনুর করিম ম্যাম। 191045033 কি নাম? নাইমা ইসলাম মিশু। নাইমা রেজাল্ট কেমন হয়েছে? মোটামুটি। আচ্ছা, তারপরে 191042033 সোনিয়া সুলতানা। সোনিয়া, আসসালামু আলাইকুম ম্যাম। 191044033 কি নাম? সুরাইয়া ইয়াসমিন। সুরাইয়া। তারপরে 1910203
কি নাম? এমডি সাজ্জাদুর রহমান। সাজ্জাদ। তারপরে আর কেউ নেই? ম্যাম 192037033 আরিয়ান মুর্শিদ। 37033 কি নাম? ম্যাম আরিয়ান মুর্শিদ। আরিয়ান মুর্শিদ। এই মুর্শিদ তুমি কি পেয়েছো? কোর্স ম্যাটেরিয়ালটা পেয়েছো? জি ম্যাম। সবাইকে দিয়ে দিয়েছো? জি ম্যাম পাইছি ম্যাম, সবাইকে দিয়েছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তারপরে কে কে বললো? ম্যাম 18304 কে নাম বলো? মোহাম্মদ শরীফুল ইসলাম জয়। নাম এমডি শরীফুল ইসলাম জয় ম্যাম। সিস্টার ছিল? জি ম্যাম। তুমি ব্যাচের সাথে করো নাই নাকি 191 এর সাথে করো তুমি? ম্যাম আমি তো ওই যে সেকেন্ড সেমিস্টার ড্রপ দিয়েছিলাম, যার কারণে অনলাইন অনের সাথে কন্টিনিউ করছি সবকিছু। তারপর নেক্সট 191030033 03033 হ্যাঁ কি নাম? আইডিন আক্তার। তারপরে একটু ফাস্ট বলো, আমার ক্লাসের সময় চলে যাচ্ছে, একটু তাড়াতাড়ি বলো। নেক্সট কে? গোলাম মোস্তফা একজন জয়েন করলো দেখলাম, কি নাম? হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। আইডি 191031। হোসনে আক্তার নূপুর না? জি ম্যাম। ওকে। তারপরে মৌসুমী আক্তার। আর তোমার নামগুলো তোমরা একটু ঠিক রাখবা, ঠিক আছে? তোমরা এক নূপুর না, ঠিক আছে। তুমি কিন্তু তোমরা এই যে পরীক্ষার খাতা এবং তোমাদের ইউনিভার্সিটি নেই, আমি মিল পাই না। এই কাজগুলো তোমরা কেন করো? এই সেমিস্টার যদি আমি এরকম কারো খাতা পাই, আমি জাস্ট খাতা বাতিল করে দেব, ঠিক আছে? বি কেয়ারফুল। এনি অ্যাসাইনমেন্ট হোক, তারপরে হোক, এবং মেইল সবাই নিজের নামে মেইল করবে এবং প্রত্যেককে নিজের মেইল নিজে করবে। কারো মেইল নামে কারো মেইল আমি অ্যাকসেপ্ট করব না। গত সেমিস্টার তোমাদের অনলাইনের ফার্স্ট সেমিস্টার ছিল, আমি অনেক কিছু মাফ করে দিয়েছি, কিন্তু এই সেমিস্টার ঠিক সেরকম হবে না, যেহেতু তোমরা এখন সবই জানো। কেউ যদি ঠিক সময় সাবমিট করতে না পারো গুগল ফর্ম, সেক্ষেত্রে আর কোনো কিছু, কোনো মেইলে আমি কোনো অ্যান্সার স্ক্রিপ্ট অ্যাকসেপ্ট করব না। তো এই জিনিসগুলো তোমরা সতর্ক হবা। তারপরে বলো নেক্সট কে? নুপুরের পরে আরেকজনকে? কি ব্যাপার, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে আমার কথা? ম্যাম আর কেউ নাই ম্যাম, আর কেউ নাই ম্যাম। ওকে ওকে, না থাকলে তো অসুবিধা নেই, ঠিক আছে। আমরা আজকে পড়ব ব্রেন। ব্রেনটা কি? ব্রেন একটা ছোট্ট একটা অর্গান আমাদের বডির তুলনায়, যার ওজন বলো আয়তন বলো খুবই ছোট, কিন্তু এই ছোট্ট অর্গানটাই আমাদের পুরো বডিটাকে নিয়ন্ত্রণ করে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। একটা ছোট্ট একটা জিনিস, মাত্র 3 পাউন্ড অর্গান। 3 পাউন্ড বলতে প্রায় অ্যারাউন্ড 1.5 কেজির মতো। 1.5 কেজি। এখন একটা মানুষ যদি 50 কেজি হয়, তার 1.5 কেজি ওজনের ব্রেন কতটুকু? ব্রেনের পার্সেন্টেজে খুবই ছোট, তাই না? কিন্তু এই ছোট্ট অর্গানটাই আমাদের পুরো বডির যত কার্যকলাপ, আমরা যা করি, খাই, ঘুমাই, দেখি, শুনি, কথা বলি, চলাচল করি, বুদ্ধিমত্তার পরিচয় ঘটাই, চিন্তা করি, কেউ কবিতা লিখে, কেউ গান গায়, কেউ পড়াশোনা করে, কেউ খেলাধুলা করে, যত ধরনের ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি, ইমোশন, মেমোরি, সব কিছুর কেন্দ্রবিন্দু কোনটা? ব্রেন, তাই না? এই ব্রেনটা হচ্ছে একটা স্কাল নামক একটা আবরণে আবৃত থাকে। স্কালটা কি? স্কালের বাংলাটা কি? স্কালের বাংলা হচ্ছে খুলি, যেটাকে আমরা বলি। এবং এই খুলির ভিতরে ব্রেনের যে অংশটা, সেটা খুবই সফট একটা অর্গান, খুবই নরম, খুবই সেনসিটিভ, সফিস্টিকেটেড, টেন্ডার।
এটা হচ্ছে তিনটা ভাগে, এই ব্রেনটাকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি, সেরেব্রাম, সেরেবেলাম এন্ড ব্রেন স্টেম। আমি প্রথমে বলে নিচ্ছি ব্রেনকে আমরা অনেক ভাবে অনেক জায়গায় ভাগ করব, তো সো কনফিউজ হওয়ার কিছু নাই। আমরা মূলত স্ট্রাকচারালি ব্রেনকে তিনটা ভাগে ভাগ করছি, সেরেব্রাম, সেরেবেলাম, ব্রেন স্টেম। এরপর আসবো আমরা ফাংশনের ভিত্তিতে। তো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় দেখবো যে বিভিন্ন ভাগ, তো এগুলো নিয়ে কনফিউজড হবেন। তো আচ্ছা, একটা ব্রেন কিভাবে কাজ করে, তাই না? প্রশ্ন আসছে আমাদের ব্রেনটা আসলে কি কাজ করে, কিভাবে কাজ করে। ব্রেনে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের নাম শুনেছি। জি ম্যাম। আচ্ছা, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কি কি আছে? নাক, কান, গলা। নাক, কান, গলা এভাবে বলে? তিনটা না হলো, আর বাকি দুটো কোনটা? তারপর হচ্ছে ম্যাম ম্যাম চোখ আর মুখ। শোনো, পাঁচটা, হ্যাঁ, আমরা আমাদের পাঁচটা সেন্সের মাধ্যমে আমরা হচ্ছে ব্রেন ইনফরমেশন কালেক্ট করে, রিসিভ করে। সেগুলো কি? সাইট, স্মেল, টাচ, টেস্ট এন্ড হিয়ারিং। সাইটের মাধ্যমে দেখে, স্মেলের মাধ্যমে গন্ধ নেয়, টাচের মাধ্যমে অনুভব করে, টেস্টের মাধ্যমে স্বাদ গ্রহণ করে এবং হিয়ারিং এর মাধ্যমে শোনে, তাই না? এই যে পাঁচটা জিনিস, আমরা ব্রেনটা হচ্ছে কি আমাদের বাইরের জগৎ থেকে ইনফরমেশনটা নেয়, নিয়ে হচ্ছে ব্রেনের মধ্যে এটা ইন্টারপ্রিট হয়, ইন্টারপ্রিট হয়ে আলটিমেট রেজাল্টটা আমাদের আবার দেয়, সেই অনুযায়ী আমরা কাজ করি। ধরো একটা জিনিস তুমি দেখলে, দেখার পরে সেই ইনফরমেশনটা চোখ কাকে দিবে? চোখ দিয়ে দিবে ব্রেনকে। ব্রেন তারপরে সেটা ইন্টারপ্রিট করে বলবে হ্যাঁ এই জিনিসটা, ধরো একটা তুমি দেখলে, একটা বাঘ দেখলে, হ্যাঁ তোমার ব্রেন তারপরে তোমাকে বলবে যে এটা একটা তুমি বাঘ দেখেছো, এটা একটা এনিমেল, এটা চারটা পা আছে। এই ইনফরমেশনটা কে দিবে? ব্রেন। সেন্সটা নিচ্ছে কে? চোখের মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে তোমার সেন্সটা রিসিভ হচ্ছে, রিসিভ হয়ে সেটা কোথায় যাচ্ছে? ব্রেনে যাচ্ছে। ব্রেনে গিয়ে সেটা ইন্টারপ্রিট করা হচ্ছে, ইন্টারপ্রিট করে অ্যাসেম্বল করে তথ্যটাকে সে তোমাকে আলটিমেটলি একটা ফাইনাল ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তো ব্রেন আমাদের সব কিছু কন্ট্রোল করে, থট, মেমোরি, স্পিচ, মুভমেন্ট অফ দ্য আর্মস, লেগস, ফাংশন অফ মেনি অর্গানস, আমাদের বডির যত অর্গানস আছে সবকিছু ব্রেন দ্বারা কন্ট্রোল। তো ব্রেন ছাড়া আমরা কি? অচল। ব্রেন যদি কাজ না করে আমাদের কাজ করার কোনো শক্তি থাকবে না। আচ্ছা, তো ব্রেনকে আমরা মূলত প্রধান দুটা ভাগে ভাগ করতে পারি। সেই ভাগটা কি? ফাংশনের উপরে। সেই ভাগগুলো হচ্ছে দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম যে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নার্ভের সমন্বয়ে গঠিত। সেই নার্ভগুলো কি? স্পাইনাল নার্ভ এবং ক্রেনিয়াল নার্ভ। স্পাইনাল নার্ভগুলো তৈরি হয় স্পাইনাল কর্ড থেকে, ক্রেনিয়াল নার্ভগুলো তৈরি হয় ব্রেন থেকে। এখন তোমরা বলতে পারো স্পাইনাল কর্ড জিনিসটা আবার কি? স্পাইনাল কর্ড তোমরা কি ঘাড়ের ভিতরে একটা রগের মতো দেখেছো কখনো? আমাদের দেখোনি, কিন্তু অন্য এনিমেলে। ক্যান ইউ হিয়ার মি? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। রেসপন্স করছো না কেন? একটু রেসপন্স না করলে তো আমি বুঝতে পারি না। আমি কি মোবাইলতে পড়াচ্ছি না কি নিজে নিজে পড়ছি? একটু রেসপন্স করবা, ঠিক আছে? স্পাইনাল কর্ড কি তোমরা কখনো দেখেছো? হ্যাঁ, দেখেছো স্পাইনাল কর্ড? যেখানেই দেখো, দেখেছো কিনা, মানে জিনিসটার সাথে তোমরা পরিচিত কিনা? জি ম্যাম, পরিচিত। ওকে, তো এই যে স্পাইনাল কর্ডটা, স্পাইনাল কর্ড থেকে যে ধরনের নার্ভ তৈরি হয় এটা হচ্ছে কি স্পাইনাল নার্ভ, এবং ক্রেনিয়াল, ব্রেন থেকে যে নার্ভগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলি ক্রেনিয়াল নার্ভ। তো স্পাইনাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করে? আমাদের তথ্যগুলো ইন্টারপ্রিট করে, ঠিক আছে? আমরা যে জিনিসগুলো কালেকশন করি, যে তথ্যগুলো আমাদের কালেক্টেড হয় বিভিন্ন সেন্স অর্গানের মাধ্যমে, সেই জিনিসগুলো ব্রেনে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি হয়? এগুলো তোমার ইন্টিগ্রেট করা হয়, এগুলো হচ্ছে তোমার যা
বাছাই করে একটা ইনফরমেশন দেওয়া হয়। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা মূলত হচ্ছে তোমার এই যে তথ্যগুলো আনা নেওয়ার কাজে ইউজ হয়, ঠিক আছে? এই যে এই ছবিটা, একটা ছবি দেখো, এই ছবিটাই আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফিগার, যেটা হচ্ছে যেটা দিয়ে আমরা আমাদের ব্রেনের কাজগুলো বুঝতে পারবো, ঠিক আছে? এখানে দেখো প্রথমেই যে জিনিসটা বলবো, রেড সিগন্যালটা এবং গ্রিন সিগন্যালটা, দুই ধরনের দুইটা তীর দেওয়া আছে, বুঝতে যাচ্ছে? দুইটা তীর দেখা যাচ্ছে, তীর জি ম্যাম। ব্লু কালার তীর। এই যে লাল তীরগুলো, লাল তীরগুলো দ্বারা আমরা বোঝাচ্ছি, লাল তীরগুলো দেখো তো, লাল তীরগুলো হচ্ছে তথ্যগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা থেকে কিভাবে পেরিফেরাল মানে কিভাবে বডিতে ইনফরমেশন যায় সেটার মানে দিকটা হচ্ছে বোঝাচ্ছে লাল। আর বডি থেকে মানে বাইরে থেকে ইনফরমেশন যখন আমরা কালেক্ট করি তখন সেটা কিভাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায় সেটা হচ্ছে নীল তীর দ্বারা বোঝানো হচ্ছে। সেটা হচ্ছে নীল তীর ইন্ডিকেট করে কার দ্বারা? নীল তীর। লাল তীরগুলো কি বোঝাচ্ছে কিভাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইনফরমেশনটা আমাদের হোল বডিতে রিলে হয়। আর এই যে গ্রিন জিনিসটা, এই যে দেখো গ্রিন দ্বারা বোঝাচ্ছে স্ট্রাকচার আর রেড দ্বারা ফাংশন। কিন্তু এখানে একটা জায়গায় একটা ভুল আছে, যে এই জায়গাটা একটু ভুল আছে। কোন জায়গায় যেন একটা ভুল দেখলাম, হ্যাঁ এই জায়গায়, এই যে এখানে উল্টা হয়ে গেছে, যেটা পড়ানোর সময় আমি বলবো। প্রথমে আসো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি আছে? প্রথমেই বলেছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড। কি কি আছে? ব্রেইন আছে এবং স্পাইনাল কর্ড আছে। এবং এটার ফাংশনটা কি? এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ এবং কন্ট্রোল সেন্টার। এটা হচ্ছে সবকিছু কন্ট্রোল এবং ইন্টিগ্রেট করে, সব কিছু তথ্যকে ইন্টিগ্রেট করে এবং এটা হচ্ছে কন্ট্রোল সেন্টার। এখন প্রথমে আমি আমার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, আমি পড়ানোর আগে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। সাপোজ তুমি পড়তে বসেছো, ঠিক আছে? তখন তোমাকে একটা মশা কামড় দিল হাতের মধ্যে। এই যে মশাটা কামড় দিল সেটা তুমি কিভাবে বুঝতে পারছো? হ্যাঁ এই যে সেটাই বলছি, যে এই যে সেন্স, হ্যাঁ আমি বলি, এই যে মশাটা কামড় দেওয়ার পরে এই যে সেন্স অর্গানটা বা টাচ যে জিনিসটা, সেই রিসিপ্টর গুলো এই তথ্যটা নিয়ে কাকে দিবে? ব্রেনকে দিবে। সেই তথ্যটা পাসওয়ার্ড যে ইয়ে, সেটা হচ্ছে কি? এই যে সেটা দিকটা হচ্ছে এই যে এটা ব্রেনে কিভাবে যাচ্ছে। প্রথমে ধরো এই দিক থেকে তথ্য যাচ্ছে এখানে সেন্সরি বা অ্যাফারেন্ট ডিভিশন, তারপর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তারপরে এরপরে ব্রেন সেখানে তোমার এটাকে সে তথ্যটাকে সে ইন্টিগ্রেট নিল, নেওয়ার পর সে চিন্তা করলো যে এটা কি হতে পারে, এটা কেন কামড় দিল, তুমি কেন ব্যথা পেলে। সে তখন সবকিছু যাচাই বাছাই করে বললো যে হ্যাঁ তোমার এখানে একটা মশা কামড় দিয়েছে, এখন তোমার এই মশার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হবে। সেই অ্যাকশনটা কি? তুমি তোমার, সে তখন হাতকে নির্দেশ দিল, হাত, ওই হাতে একটা মশা কামড় দিয়েছে, তুমি গিয়ে ওকে অ্যাটাক করছো। সেখান থেকে আস্তে করে এই যে মোটর বা কারেন্ট ডিভিশনের মাধ্যমে সোমাটিক নার্ভাস সিস্টেমে যায়। তখন হাতটা, আমরা তো এই সোমাটিক নার্ভাস সিস্টেম দিয়ে এই জিনিসটা কি করে মানে কাজটা সম্পন্ন করে। তাহলে এটা হচ্ছে তথ্যের দিক, যে কিভাবে ব্রেনে তথ্য যায় এবং ব্রেন থেকে কিভাবে তথ্যটা আবার আমাদের বডিতে আসে। তো আসো আমরা এখন আলাদা আলাদা ভাবে দেখি যে কি কি হয় ঘটনাটা। প্রথমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বললাম, তারপরে আসে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইজ কম্পোজড অফ cranial nerve and spinal nerve, and its function is to communicate between the central nervous system and the rest of the body. Peripheral nervous system এর কাজটা কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং রেস্ট অফ দ্য বডির মধ্যে সে একটা কমিউনিকেশন লাইন স্থাপন করে, এটি হচ্ছে তার কাজ। এরপরে পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি? সেন্সরি বা অ্যাফারেন্ট ডিভিশন, মোটর বা ইফারেন্ট ডিভিশন। সেন্সরি বা অ্যাফারেন্ট ডিভিশনের কাজ কি? তারা হচ্ছে নার্ভ ইম্পালস, তা ইম্পালসটা হচ্ছে রিসিপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে আসে। সে তথ্যটা কি করে? রিসিপ্টর থেকে যে তথ্যটা রিসিভ করলো সেটা কোথায় পৌঁছে দেয়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছে দেয়। সেটা হচ্ছে সেন্সরি বা অ্যাফারেন্ট ডিভিশনের কাজ।
এবং সেটি কিসের সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে সোমাটিক এবং ভিসেরাল সেন্সরি নার্ভের সমন্বয়ে গঠিত। এরপরে আরেকটা হচ্ছে মোটর বা এফারেন্ট ডিভিশন। মোটর ডিভিশনটা কি? সেটা কম্পোজড অফ মোটর নার্ভ ফাইবার, সেটা মোটর নার্ভ ফাইবারের সমন্বয়ে গঠিত এবং এটার কাজ হচ্ছে কন্টাক্ট ইম্পালস ফ্রম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু দ্য ইফেক্টর। সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইফেক্টর মানে যেখানে কাজ করতে হবে, যে জায়গায় কাজ হবে সেই জায়গায় তথ্যটা পৌঁছে দেয়, সেটাকে মোটর ডিভিশন। যেমন এই যে বললাম যে মশা কামড় দিচ্ছে, সে হাতকে নির্দেশ দিবে, হাতকে নির্দেশ দেওয়ার কাজটা কে করে দিবে? মোটর। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এই মোটরটাকে আমরা আবার দুটা ভাগে ভাগ করতে পারি, সেটা কি কি? তারপরে এর এফারেন্ট মানে হচ্ছে যে ব্রেনে দেয়, আর ইফারেন্ট হচ্ছে যে ব্রেন থেকে তথ্যটা। এরপরে নার্ভাস সিস্টেমের আরো দুইটা ভাগ আছে, সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমটা কি? যেটার কার্যক্রম আমাদের হাতে নেই। ইনভলেন্টারি মুভমেন্ট। ইনভলেন্টারি মুভমেন্ট তারা, ধরো তোমার হার্ট পাম্প করছে, এটা থেকে তোমার কোনো হাত আছে? তুমি তো চাইলে হার্টটাকে বলতে পারো না যে তুমি 10 মিনিট বন্ধ থাকো, আমি একটু বলতে পারবা? পারবা না। তাহলে এটা তোমার হাত নাই, সেটা হচ্ছে ইনভলেন্টারি মুভমেন্ট। কিংবা তুমি যদি বলো যে থাইরয়েড গ্ল্যান্ড, তুমি হচ্ছে এখন তুমি হরমোন সিক্রেট করো না, এখন দরকার নেই আমার হরমোন সিক্রেশন, তুমি সেটা বলতে পারবা? পারবা না। এটা তোমার কন্ট্রোল করার কোনো ক্ষমতা নেই। কিন্তু তুমি যদি চোখকে বলো যে চোখ তুমি কিছুক্ষণ বন্ধ হয়ে থাকে, সেটার উপর তোমার হাত আছে, তাহলে সেটা কি? সোমাটিক নার্ভাস সিস্টেম। আর যেটা হচ্ছে ইনভলেন্টারি মুভমেন্ট, সেটার উপর তোমার কোনো হাত নেই, সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। ওকে, তারপরে অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমরা আবার দুটা ভাগে ভাগ করতে পারি, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে যেটা হচ্ছে তোমার ইমার্জেন্সি কন্ডিশন, ফাইট অর ফ্লাইট বলি আমরা। এটা হচ্ছে ধরো ইমার্জেন্সি একটা ঘটনা ঘটছে, একটা অবাক করা, একটা আগুন লেগেছে, তখন তো তোমার মানে ইনস্ট্যান্ট একটা মানে কি বলে নার্ভাস সিস্টেমের যে তখন যে ইয়েটা, সেটাকে বলে সিম্প্যাথেটিক, যেই যে জিনিস সেইটা কন্ট্রোল করে, যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। আর এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তবে তুমি যখন ঘুমিয়ে আছো তখন তো তোমার সব কার্যক্রম বন্ধ থাকে না, থাকছি? তুমি যখন ঘুমিয়ে থাকো তখন তো তোমার সবকিছুই চলে, শুধু তোমার চোখটাই ঘুমাচ্ছে। জাস্ট এই যে এই মুভমেন্টে, যে এটাকে আমরা বলি হাউস কিপিং অবস্থা, এই অবস্থায় যে ফাংশনটা ব্রেন যেভাবে কাজ করে সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, মানে ব্রেনের যে অংশটা এই ধরনের মানে যখন তুমি ঘুমিয়ে থাকো বা রেস্টিং কন্ডিশনে থাকো তখন যে মুভমেন্টটা, সেটাকে আমরা বলছি প্যারাসিম্প্যাথেটিক ডিভিশনের কাজ। আচ্ছা, তোমরা কি হাউস কিপিং জিন, তোমরা এখন মলিকুলার বায়োলজিতে আসনি। মলিকুলার বায়োলজি যখন তোমরা পড়বা, তোমরা দুইটা জিনিস ইন্টারেস্টিংলি জানবা, সেটা হচ্ছে আমাদের কিন্তু দুই ধরনের জিন আছে। তার মধ্যে একটা হচ্ছে হাউস কিপিং জিন, আর একটা হচ্ছে তোমার হাউস কিপিং জিন মানে যে জিনের কার্যক্রম কখনো বন্ধ হয় না। হাউস কিপিং নামটা আসছে এই কারণে যে একটা জিনিস হাউসকে তুমি যদি বাসায় নাও থাকো, তাও কিন্তু হাউসটাকে মেনটেন করার জন্য তোমার কিছু কার্যক্রম করতে হয়, তাই না? যে পরিষ্কার করা, ইয়ে করা, সেরকম আমাদের বডিরও সবসময় কিছু মানে প্রোটিনের সিনথেসিস সবসময় করতে হয়। এটা হচ্ছে কি বডিকে মেনটেন করার জন্য, তাই না? আমাদের সব কার্যক্রমকে সবসময়, আবার এমন অনেক প্রোটিন আছে সবসময় তোমার সিনথেসিসের দরকার পড়ে না, যখন হচ্ছে তোমার দরকার তখনই সিনথেসিস হবে, ঠিক আছে? তো যেই কাজগুলো হচ্ছে সব সময় করতে হয় সেটাকে আমরা বলি হাউস কিপিং, ঠিক আছে? এখানে দেখা হাউস কিপিং ফাংশন ডিউরিং রেস্ট। কথা কি বুঝতে পারছো? হাউস কিপিং মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার নর্মাল অবস্থা, রেস্ট অবস্থায় যেসব কাজ তোমাকে করতে হবে সেটা হচ্ছে হাউস কিপিং। এখন আসো আমরা গ্রস স্ট্রাকচার অফ আওয়ার ব্রেন। গ্রস স্ট্রাকচার অফ আওয়ার ব্রেন, গ্রস স্ট্রাকচার বলতে কি একটা আমরা তিন ধরনের স্ট্রাকচার করবো, গ্রস স্ট্রাকচার, ফাইন স্ট্রাকচার অ্যান্ড ডিপ স্ট্রাকচার। কি কি? গ্রস, ফাইন। গ্রস বলতে আমরা বলি না যে গ্রস কি, আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি। তো আমরা এই ব্রেনটাকে গ্রসলি তিন ভাগে ভাগ করতে পারি। যেমন
সেরেব্রাম, এই যে বড় উপরে যে বড় অংশটুকু, আমি যদি তোমাদের দেখাই একটা ব্রেইনের, এই যে বড় অংশটুকু, এটা কি? এটার নাম হচ্ছে সেরেব্রাম। তারপরে এই যে নিচে ছোট্ট করে একটা অংশ দেখো, জাস্ট সেরেব্রামের নিচে সেই জায়গাটা হচ্ছে সেরেবেলাম। সেরেবেলাম, সেরেব্রাম এবং সেরেবেলাম বানানটা খুবই কাছাকাছি, কিন্তু কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে? কারণ দুটো কিন্তু সম্পূর্ণ দুই জিনিস, নামটা খুব কাছাকাছি হলেও দুই জিনিস। তারপরে দেখো এই জায়গাটা একটা জিনিস আছে কাণ্ডের মতো, সেই জায়গাটাকে আমরা বলছি ব্রেইন স্টেম। কি বলছি? ব্রেইন স্টেম। সেরেব্রাম, সেরেবেলাম হচ্ছে ব্রেইন স্টেম। ব্রেইন স্টেম কি? এই যে লম্বা ব্রেইন, ঠিক আছে? তাহলে আমরা মেইনলি তিনটা ভাগে আমরা ভাগ করছি ব্রেইনকে গ্রোসলি, সেটা কি? সেরেব্রাম, সেরেবেলাম এন্ড ব্রেইন স্টেম। তার মধ্যে ব্রেইন সেরেব্রামটা হচ্ছে লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেইন, সবচেয়ে বড় অংশ আমাদের, এবং এই ব্রেইনটাকে আমরা দুইটা হেমিস্ফিয়ারে ভাগ করতে পারি। আমি এই ছবিটা যদি দেখাই, এই ছবি থেকে আসে, এই যে দেখো এই পুরো উপরে যে অংশটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা পুরোটাই কি? সেরেব্রাম। এর আগে দিয়েছিলাম টেলিভিশন উপর থেকে ভিউ, উপর থেকে ভিউ দেখলে আমরা এই যে কর্পাস ক্যালোসাম নামক জায়গাটা আমরা আলাদা করতে পারি, কিন্তু এই যে মাঝখানে ভাগটা আমরা দেখতে পারি, কিন্তু সাইড ভিউতে কি দেখা যায়? সাইড ভিউতে দেখা যায় না। সাইড ভিউতে যে কোনো একটা সাইড দেখবে, সেখানে আবার ব্রেইন স্টেম এবং সেরেবেলামকে দেখা যাবে। যাই হোক, আমরা এই ছবিটা দেখো, এই যে এটা একটা ব্রেইন, এটা হচ্ছে দুইটা সেরেব্রাম। সেরেব্রামকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। সে ভাগ কি কি? লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার। এই লেফট হেমিস্ফিয়ারটা কি করে? আমাদের বডির রাইট সাইড কন্ট্রোল করে, রাইট সাইড কি কন্ট্রোল করে। এই যে দুইটা কালার দিয়ে বুঝাচ্ছে, বুঝছো? এই লেফট হেমিস্ফিয়ার রাইট সাইড কে কন্ট্রোল করে, রাইট হেমিস্ফিয়ার কাকে কন্ট্রোল করে? লেফট সাইড কে লেফট কন্ট্রোল করে। হেমিস্ফিয়ার কে কন্ট্রোল করে। কোনো কারণে যদি কোনো মানুষের হচ্ছে স্ট্রোক হয়, স্ট্রোক হলে আমরা বলি না এক সাইড অবশ হয়ে গেছে, সেটা আমরা কেন বলি? কারণ হচ্ছে এক সাইড আরেক সাইড যদি কারোর রাইট সাইড কোনো প্রবলেম হয় তাহলে দুটি প্রবলেম হবে। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যে কোনো একটা সাইড কিন্তু ডমিনেন্ট থাকে, আরেকটা সাইড একটু সাপ্রেস থাকে। যদি আমাদের কারো লেফট সাইড ডমিনেন্ট থাকে তাহলে আমরা হই কি? ডান হাতি। আমরা বলি না ডান হাতি আর বাঁ হাতি বলি না? আর কারো যদি রাইট সাইড ডমিনেন্ট হয় তাহলে সে কি হবে? তার বাম সাইডটা বেশি অ্যাক্টিভ থাকবে, সে সব কার্যক্রম বাম হাতে করতে চাইবে। বুঝে গেল? আমরা আমাকে শুনতে পাচ্ছি না। আমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, আজকে বৃষ্টির দিন তো সাউন্ড ভালো হচ্ছে। এটা মনে হয় তোমাদের কারো মাইক্রোফোন থেকে আমার মনে হয় সাউন্ড আসতেছে, বৃষ্টির শব্দ। আমার মাইক্রোফোনে ওকে ম্যাম, এখন ঠিক আছে। এখন ঠিক হয়ে গেছে। এই তো বললাম না, হ্যাঁ কারো একটা মাইক্রোফোনে বৃষ্টির শব্দ হচ্ছে। তোমরা কোন পর্যন্ত বুঝতে পেরেছো? যেটা আমি বলছিলাম যে এই যে উপরে যে পুরো পার্টটা, এটা হচ্ছে কি? এই যে পুরো পার্টটা, এটাকে আমরা বলছি হচ্ছে সেরেব্রাম। সেরেব্রামকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে এবং লেফট হেমিস্ফিয়ার। লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ারের মাঝে একটা তোমার ফাইব্রাস একটা
এলাকা থাকে সেটাকে আমরা বলি কর্পাস ক্যালোসাম। ওই যে গ্রিন কালারের একটা এলাকা দেখা যাচ্ছে মধ্যবর্তী, ঠিক আছে। এবং রাইট সাইডটা কাকে ডমিনেট করে? লেফট সাইডকে। এবং লেফট সাইডটা কাকে ডমিনেট করে? রাইট সাইড কে। এবং এই যে সেরেব্রাম এবং সেরেবেলামের উপরে যে জায়গাটা, এই যে দেখো এই যে ভাঁজ ভাঁজ অংশটা তেমন একটু ভাঁজ হয়ে থাকে না? এই ভাঁজগুলোকে আমরা বলি কি, এই লেয়ারটাকে আমরা বলি কর্টিসেস বা সেরেব্রাল কর্টেক্স উপরের যে। এবং এই ফোল্ডের যে অ্যাপিয়ারেন্সটা ব্রেনের এই যে এর উপরে, সেটাকে বলা হয় কর্টেক্স, ঠিক আছে। ফোল্ডেড অ্যাপিয়ারেন্স, এটাকে আমরা কি বলি? কর্টেক্স, ঠিক আছে। তারপরে এই যে লেফট হেমিস্ফিয়ার রাইট হেমিস্ফিয়ার যেটা বললাম, এই যে ব্রেনের এক সাইড যে আরেক সাইডকে ডমিনেট করে। আমি তোমাদেরকে ছবি দিয়ে বুঝাচ্ছি, তোমরা আমার কথাগুলোর সাথে জিনিসগুলো মিলিয়ে নিবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এরপরে আমরা আবার আমাদের পড়ায় চলে যাই। এই কথাটা বললাম। তাহলে সেরেব্রামের আসলে কাজটা কি? সেরেব্রামটা হচ্ছে এই যে লেখো লার্জেস্ট লেফট এন্ড রাইট হেমিস্ফিয়ার দিয়ে গঠিত, যেটা বললাম। এটা হচ্ছে সেরেব্রামটা মূলত হায়ার ফাংশন করে। যেমন হচ্ছে কি কি ইন্টারপ্রিট টাচ, যে একটা টাচ যে হলো, এই টাচটা কেমন ধরনের টাচ, তোমাকে মার দিলো না আদর করলো, টাচের মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে, তাই না? তারপর ভিশন, হিয়ারিং, স্পিচ, রিজনিং, ইমোশন, লার্নিং, ফাইন কন্ট্রোল, মুভমেন্ট, এগুলো সব কিছুই কোথায় কন্ট্রোল হয়? এগুলো সব কিছু সেরেব্রামের মধ্যে কন্ট্রোল হয়। So cerebrum is known as the all somatic cells and higher mental function. এটা সব সেন্স এবং হায়ার মেন্টাল ফাংশনের কেন্দ্র কোনটা? সেরেব্রাম। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা পড়ব, সেরেব্রামের কতগুলো পার্ট আছে, সেরেব্রামকে আমরা কতগুলো পার্টে ভাগ করতে পারি সেটা দেখো। কি কি এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে দেখো সেরেব্রামের মধ্যে কয়টা ভাগ? এটা হচ্ছে ফ্রন্টাল লোব, এটা হচ্ছে প্যারাইটাল লোব, এটা অক্সিপিটাল লোব, আর এটা হচ্ছে টেম্পোরাল লোব। তার মানে আমরা পুরো সেরেব্রামটাকে আমরা কয় ভাগে ভাগ করছি? 4টা লোবে ভাগ করছি। সেটা কি কি? ফ্রন্টাল, প্যারাইটাল, এন্ড টেম্পোরাল। তাহলে ফ্রন্টাল পার্টের দিকে ছবি দেখে আমরা বুঝতে পারছি সামনের পার্ট। ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে পার্সোনালিটি, বিহেভিয়ার, ইমোশন, জাজমেন্ট, প্রবলেম সলভিং, বডি মুভমেন্ট, ইন্টেলিজেন্স, কনসেন্ট্রেশন, সেলফ অ্যাওয়ারনেস, এই ফাংশনগুলো হচ্ছে ও কন্ট্রোল করে। এবং ফ্রন্টাল লোবে একটা এরিয়া আছে যেটার নাম হচ্ছে ব্রোকাস এরিয়া। কি নাম? ব্রোকাস এরিয়া। এই ব্রোকাস এরিয়াটা আমাদের স্পিকিং এবং রাইটিং এর যে ক্যাপাবিলিটি, এই জায়গাটা কন্ট্রোল হয় ফ্রন্টাল লোবের এই ব্রোকাস এরিয়া থেকে। এই যে ব্রোকাস এরিয়া থেকে কি কন্ট্রোল হয়? রাইটিং এবং স্পিকিং করার যে ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে এই এরিয়া থেকে। তারপরে সেকেন্ড যে লোবটা, সেটা হচ্ছে প্যারাইটাল লোব। প্যারাইটাল লোবটা কি কাজ করে? সেটা হচ্ছে ইন্টারপ্রিট এনি ল্যাঙ্গুয়েজ। আর তুমি একটা ভাষা শুনলা, এটা কোন ধরনের ভাষা, ওয়ার্ড, সেন্স অফ টাচ, পেইন, টেম্পারেচার, যে তুমি একটু ব্যথা পেলে সেটা সেন্স করা, টেম্পারেচার তোমার বডি, ধরো তোমার গরম লাগছে না ঠান্ডা লাগছে। তারপরে ভিশন, ইন্টারপ্রিট করা, যে একটা জিনিস দেখলে সেটাকে কি দেখলে, হিয়ারিং, সেন্সরি, মেমোরি, এই পুরো। তারপরে স্যাপিটাল এন্ড ভিজুয়াল পারসেপশন, মানে দেখার মধ্যে যে দেখা, এই জিনিসগুলো ইন্টারপ্রিট করা হচ্ছে প্যারাইটাল লোবের কাজ। তারপরে দেখো অক্সিপিটাল লোব পিছনে, এটা হচ্ছে তোমার ভিশন, কালার, লাইট, মুভমেন্ট, মানে আয়ের সাথে জড়িত যত জিনিস সে হচ্ছে এগুলো ইয়ে করে। আর টেম্পোরাল লোব হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা বোঝার ক্ষেত্রে তোমার যে ক্ষমতাটা, সেটা টেম্পোরাল লোব থেকে কন্ট্রোল হয়। এছাড়া হয় মেমোরি, হিয়ারিং, সিকোয়েন্সিং এন্ড অর্গানাইজেশন, কোন একটা জিনিস এলোমেলো এটাকে সাজানোর যে ক্ষমতা, সেটা কোথা থেকে হয়? টেম্পোরাল লোব থেকে হয়। টেম্পোরাল লোবেও একটা এরিয়া আছে স্পেশাল, যেটার নাম হচ্ছে ওয়েনিক এরিয়া। এই ওয়েনিক এরিয়াই হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং এনি ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এ সে ভূমিকা রাখে। কোন এরিয়াটা? ওয়েনিক
এরিয়াটা ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এ তোমার একটা রোল প্লে করে। আমরা এটা বুঝতে পেরেছি তো না? জি আমরা বুঝতে পারলাম। তারপরে আসো যে সেরেবেলাম। সেরেবেলামটা কি? সেরেবেলাম হচ্ছে সেরেব্রামের নিচের একটা অংশ, ছোট একটা অংশ, কিন্তু এটার ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। এটার মেইন যে ফাংশনটা এটা হচ্ছে আমাদের পশ্চার এবং ব্যালেন্স। আমাদের যে একটা পশ্চার মানে কি অঙ্গভঙ্গি বা দাঁড়ানোর একটা যে স্টাইল, আমরা বলি না জেস্টার পশ্চার, এই যে মুভমেন্ট, একটা যে মাসেলের মুভমেন্ট, তারপর আমরা যে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছি, আমরা তো পড়ে যাচ্ছি না, তাই না? এই যে ক্ষমতাটা, এটা যে এই অংশ থেকে কন্ট্রোল হয় সেটা হচ্ছে সেরেবেলাম। And the last part is brainstem. It is function as a relay center between cerebellum and spinal cord. এটা হচ্ছে cerebellum এর সাথে spinal cord এর যে ফাংশন, এটা কন্ট্রোল করে। তুমি যদি আমরা যদি একটু আঁকার চেষ্টা করি, ধরো এটা একটা ব্রেন, ঠিক আছে? এটা সরি আমি লিখেছি, এই যে এটা এরকম না, তারপরে এই যে এই জায়গাটা হচ্ছে আর এই জায়গাটা হচ্ছে এরকম একটা অংশ। এই জায়গাটা হচ্ছে সেরেব্রাম, এটা সেরেবেলাম, আর এটা ব্রেনস্টেম। এটা ধরো এরপরে আসি স্পাইনাল কর্ড। এখান থেকে যদি আমি কোনো তথ্য পাস করতে চাই ব্রেনে, তাহলে কিভাবে যাবে? এই যে এদিক দিয়ে যেতে হবে না, ব্রেনস্টেমের মধ্যে দিয়ে তো যেতে হবে, বা এখানে গেলেও কিন্তু ব্রেনস্টেমের মধ্য দিয়ে যেতে হবে। সো ইট ফাংশন অ্যাজ আ রিলে সেন্টার। এছাড়া কিছু কাজ আছে, যেমন এটার মূলত এরা অটোনমিক ফাংশন, যেমন হচ্ছে ব্রিদিং, হার্ট রেট, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। অটোনমিক ফাংশন কি? যে ফাংশনগুলোর উপর আমাদের কোনো হাত নেই, সেই অটোনমিক ফাংশনগুলো কি কি? ব্রিদিং, হার্ট রেট, বডি টেম্পারেচার, স্লিপ সাইকেল, ডাইজেশন, স্নিজিং মানে কি? স্নিজিং মানে জানো কেউ? হ্যাঁ, ভমিটিং, সোয়ালিং, যে গেলা, এই কাজগুলো কে ইয়ে করে? সেগুলো হচ্ছে সব ব্রেনস্টেম কন্ট্রোল করে। এই জিনিসটা আমি এতক্ষণ তোমাদেরকে পড়ে ফেলেছি। সেরেব্রাম এবং সেরেবেলাম যে হচ্ছে তোমার কর্টেক্সের দ্বারা আবৃত থাকে, তারা বলা আছে যে কর্টেক্স সেরেব্রামের উপরে যে একটা ফোল্ডার অ্যাপিয়ারেন্স, যেটাকে আমরা কর্টেক্স বলি, এটার মধ্যে প্রায় 70% অফ 100 বিলিয়ন নার্ভ সেলের মধ্যে প্রায় 70% এই এরিয়াতে থাকে। এখন এই এরিয়াটা হচ্ছে গ্রে কালার। গ্রে কালার হওয়ার কারণটা কি? এখানে দেখবো যে দুইটা পার্ট আমরা পড়বো, গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটার হচ্ছে গ্রে কালার, হোয়াইট ম্যাটার হচ্ছে হোয়াইট কালার। এখন এটা হওয়ার কারণটা, আমি যদি একটা নিউরন আঁকি, এই যে ধরো আমি এখানে অত ভালো করে আঁকতে পারবো না, আমি জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য আঁকছি। আচ্ছা, এটা ধরো একটা নিউরন, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই যে এই নিউরনের যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বলি সেল বডি, আর এই যে লম্বা অংশটা এটাকে বলি এক্সন। এই এক্সনের মধ্যে অনেক সময় এক ধরনের এই যে আবরণ থাকে, আবরণটাকে বলি আমরা মাইলিন। মাইলিন হচ্ছে একটা ফ্যাটের একটা মানে ফ্যাট দিয়ে গঠিত একটা জিনিস। তো এটার কালার হয় সাদা। কি কালার হয়? এটা হয় সাদা কালার। তো যেহেতু এটা সাদা কালার, তো এটা যে এলাকায় থাকে বেশি, সেটাকে আমরা বলি, সেটাকে আমরা সাদা দেখি। তাই হোয়াইট ম্যাটার যে এরিয়াটা, সেটাতে মূলত এক্সন পার্টটা থাকে, ঠিক আছে? তো তাই ওই জায়গাটাকে আমরা দেখি সাদা। আর এই যে অংশটা গ্রে ম্যাটার, সেখানে সেলের অংশটা থাকে। সেলের অংশটা থাকলে এই জায়গাটা একটু ঘিয়া ঘিয়া দেখায়, তার মানে সেটা হচ্ছে গ্রে কালার, গ্রে ম্যাটার যেটা আমরা বলি, ঠিক আছে? লেফট ব্রেন ভার্সেস রাইট ব্রেন পড়িয়ে ফেলেছি। এরপর আমরা যে সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই। ব্রেনের মধ্যে যে কিভাবে ব্লাড সাপ্লাই হয় সেই জিনিসটা আমরা করবো। তোমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে,
তাহলে এই প্রথমে আমি এই ছবিটা দেখাই তোমাদের। এটা একটা কিসের ছবি মনে হচ্ছে? এটা হচ্ছে আমাদের ব্রেনে কিভাবে ব্লাড সাপ্লাই, ব্লাড সাপ্লাই না হলে কি কোনো কাজ হবে? আমাদের ব্রেন কাজ করতে পারবে না। তো আমাদের শুরু আমি প্রথমে ক্লিয়ার করি, আমরা কিন্তু শুধু ব্রেন সাপ্লাই করবো। এর আগে তোমরা যতটুকু পড়েছো সব পুরোটা কোন পর্যন্ত পড়েছো? তোমরা পড়েছো এই পর্যন্ত, যে সাবক্লেভিয়ান আর্টারি পর্যন্ত পড়েছো। এর উপর দিকে আমরা বলেছি কি সাবক্লেভিয়ান আর্টারির উপরে কি পড়েছি? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যেটা ব্রেনে ব্লাড সাপ্লাই করে। এই কথাটা পড়ে আমরা শেষ করে ফেলেছি, তাই না? কি বলে দিতে জি ম্যাম। কি ব্যাপারে আমরা শেষ লাস্ট পর্যন্ত কতটুকু পড়েছি যে আমরা ব্রেনে ব্লাড ব্রেনের সাপ্লাইটা পড়ে না, আমরা হার্টে কিভাবে ব্লাড সাপ্লাই হয় পর্যন্ত হয়ে সাবক্লেভিয়ান পর্যন্ত পড়েছি। তো আজকে আমরা পড়ব হচ্ছে ব্রেনে কিভাবে হয়। ব্রেনে মূলত দুইটা আর্টারির মাধ্যমে সেটা কি কি? সেটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর একটা হচ্ছে ভার্টিবাল আর্টারি। আমি ঠিক চিহ্নগুলো খুব ভালোভাবে দেখাতে পারছি না, তোমরা একটু ভালো করে খেয়াল করো যে কালো কালো দাগ দিয়ে কোনটা ইন্টারনাল ক্যারোটিড আর কোনটা ভার্টিবাল, এটা কিন্তু দেয়া আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে কি? জি ম্যাম, বাম সাইডে একদম। হ্যাঁ, সুন্দর করে দেয়া আছে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি মূলত সেরেব্রামে ব্লাড সাপ্লাই করে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি করে সেরেব্রামে, এবং ভার্টিবাল আর্টারি করে কোথায়? সেরেবেলাম, ব্রেইন স্টেম এবং আন্ডার সাইড অফ সেরেব্রাম। সেরেব্রামের নিচের অংশে করে, সেরেবেলামে করে এবং ব্রেইন স্টেমে করে। এই তিনটা জায়গায় কে করে? ভার্টিবাল। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে স্কালটা যখন পাস করে যায়, পাসিং থ্রু দ্য স্কাল, স্কালের দিকে যখন যায়, তখন লেফট এবং রাইট ভার্টিবাল আর্টারি জয়েন হয়ে একটা কমন আর্টারি ক্রিয়েট করে। সেই আর্টারিটার নাম হচ্ছে ব্যাসিলার আর্টারি। কি আর্টারি? ব্যাসিলার আর্টারি কাদের সমন্বয়ে গঠিত? দুইটা ভার্টিবাল আর্টারির সমন্বয়ে, লেফট এবং রাইট ভার্টিবাল আর্টারি সমন্বয়ে গঠিত ব্যাসিলার আর্টারি। ওকে, ব্যাসিলার আর্টারি ক্রিয়েট করে। আর এরপরে দেখো, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং ব্যাসিলার আর্টারি সবাই গিয়ে একটা জায়গায় মিলিত হয়। এই যে দেখো, একটা চার জায়গায় একটা সুন্দর একটা গোল একটা সার্কেলের মতো হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে আমি যে ব্লু জায়গাটা করছি তার ভিতরে যে অংশটা একটা সার্কেলের মতো করেছে, এই সার্কেলটাকে বলা হয় সার্কেল অফ উইলিস। সার্কেল অফ উইলিসে কি করে? এই যে ব্যাসিলার আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তারা একসাথে জায়গায় মিলিত হয়। আমি বলো উইলিসটা বলতে মানে এটা মেবি সায়েন্টিস্টের নাম অনুসারে হতে পারে। আমি এক্স্যাক্টলি জানি না, তবে মনে হচ্ছে সায়েন্টিস্ট এই জায়গাগুলো সাধারণত এইসব ক্ষেত্রে সায়েন্টিস্টের নাম অনুসারে হতে পারে। মেবি যে থিওরিটা মেবি হতে পারে, তার নাম অনুসারে হতে পারে। আমি কিন্তু শিওরলি বলছি না, আমি জাস্ট একটা গেস করছি, ঠিক আছে? এই যে এই সাইকেল অফ উইলিস এই জায়গাটা, তো এই ফাংশনটা কেন জরুরি? এখানে মিলিত হওয়াটা জরুরি। এটা হচ্ছে ব্রেনের একটা সেফটি ফিচার। যেমন কোনো কারণে যদি কোনো ইন্টারনাল মানে কোনো একটা মেজর ভেসেল ব্লক হয়ে যায়, যাতে পুরো ব্রেনে ব্লাড সাপ্লাইটা বন্ধ না হয়ে যায়, সেজন্য এই যে কমিউনিকেশনটা এটা জরুরি। এটাই গেল আমাদের আর্টেরিয়াল সাপ্লাই, ঠিক আছে? তারপরে আমরা করবো ভেনাস সাপ্লাই। ভেনাস মানে কি? ভেনাস সাপ্লাই মানে কি? ভেইন বলতে এখানে হচ্ছে ভেইন হিসেবে সরাসরি নামগুলো পাবা না, এখানে বিভিন্ন সাইনাস নামে এখানে নামগুলো আছে। তো এই সাইনাস আবার নেজাল সাইনাসের সাথে এক করেছিল না, এয়ার সাইনাসের সাথে এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? আমি এই মানে ভেনাস সাপ্লাইয়ের খুব ভালো কোনো ফিগার পাইনি, কেমন যেন এই যে এই ছবিটাই যা পেয়েছি সবচেয়ে ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে জুগুলার ভেইন, এটা নাম শুনেছিলাম, যেটা হচ্ছে ব্রেন থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো ক্যারি করে কে? জুগুলার ভেইন। তো এখানে কিছু সাইনাস আছে যারা হচ্ছে এই জুগুলার ভেইনে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলোকে সাপ্লাই করে, ঠিক আছে?
তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা প্রথমে জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিসের সমন্বয়ে গঠিত, সেরেব্রাম, সেরেবেলাম এবং ব্রেইন স্টেম এবং স্পাইনাল কর্ড। কিন্তু তাদের ব্রেনের সিস্টেম ইজ স্লাইটলি কমপ্লেক্স এবং ওয়েদার ইউনিক। দেখছো সাধারণত আর্টেরিয়াল সাপ্লাই যেরকম হয় যে একটা সুন্দর নিয়ম মেনে চলছে, এটা হচ্ছে ওরকম না, এটা হচ্ছে অন্য ধরনের। কেমন? যেমন সেরেব্রাম, সেরেবেলাম এবং ব্রেইন স্টেম আর ব্রেন বাই নিউমেরাস ভেইন। কিছু ভেইন দ্বারা হচ্ছে বিভিন্ন ধরনের ভেইন দ্বারা এরা হচ্ছে তোমার ড্রেইন হয়। ড্রেইন হয় মানে খালি হয় আর কি। এবং এগুলো সবগুলো একটা ডুরাল ভেনাস সাইনাস। ডুরাল হচ্ছে মানে কি, ডুরামেটার একটা জায়গা আছে, আমরা নেক্সট ক্লাসে পড়বো। ডুরামেটার, পায়ামেটার, অ্যারাকনেড মেটার। এই ডুরাল সাইনাস, ডুরাল ওই জায়গায় কিছু সাইনাস আছে, ওই জায়গায় গিয়ে ভেনাস সাইনাস, ওই জায়গায় গিয়ে ওটা এমটি হয়, খালি হয়। তারপর হচ্ছে স্পাইনাল কর্ড is supplied by anterior এবং posterior spinal vein which drain into external and external and internal vertebral plexus। এই জায়গায় গিয়ে হচ্ছে তোমার স্পাইনাল কর্ড হচ্ছে তার ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো দিয়ে দেয়। তারপর the major vein collected are integrated into dura to form venous sinus। এই যে সবগুলো ভেইন একসাথে গিয়ে ডুরামেটারে গিয়ে একটা ভেনাস সাইনাস ক্রিয়েট করে, ঠিক আছে? সাধারণত 11টা ভেনাস সাইনাস আছে টোটাল। ভেনাস সাইনাস বলতে যেখানে হচ্ছে বিভিন্ন ভেইনগুলো একসাথে হয়ে একটা সাইনাস ক্রিয়েট করে। দ্য ভেনাস সাইনাস আর কালেক্টেড ব্লাড ফ্রম দ্য ব্রেইন অ্যান্ড পাস টু দ্য ইন্টারনাল টিউবুলার ভেইন। এই যে ভেনাস সাইনাসটা ক্রিয়েট হলো ডুরামেটারে, সে অন্য সব জায়গায় সব ভেইন থেকে কি করলো, ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো ক্যারি করে সে হচ্ছে কোথায় দেয়, সে জুগুলার ভেইনে দিয়ে দেয়। জুগুলার ভেইন এটাকে আবার কোথায় পৌঁছে দেয়, লাংসে, তাই না? The superior এবং inferior sagittal sinus drain the cerebellum। superior and inferior sagittal sinus যেটা নাম আছে দেখো, superior and inferior sagittal sinus, উপরের দিকে দেখো দুইটা নাম। এরা হচ্ছে কোথায় করে, এরা হচ্ছে সেরেব্রাম থেকে ড্রেন করে। এবং ক্যাভার্নাস সাইনাস নামক কাছে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র স্কাল বেস থেকে, অ্যান্টেরিয়র স্কাল এই ক্যাভার্নাস, এই যে নিচের থেকে যে ব্রেইন স্টেম এরিয়া থেকে সে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো ক্যারি করে। তারপরে অল সাইনাস হচ্ছে একসাথে মিলিত হয় সিগময়েড সাইনাস নামক একটা জায়গায়। সেই সিগময়েড সাইনাস গুলো আলটিমেটলি কোথায়, জুগুলার ভেইনে এই ব্লাডটা দিয়ে দেয়, ঠিক আছে? এখানে নামগুলো একটু ব্রেইন সাপ্লাই নামে, ড্রেন বলতে বোঝাচ্ছে ড্রেনেজ সিস্টেম। আমরা বলি না ড্রেনেজ সিস্টেম মানে খালি করা আর কি, যে তোমার ওয়েস্টেড প্রোডাক্ট গুলোকে সরিয়ে ফেলা, ড্রেন করে দাও। আমরা ড্রেন বলি, ড্রেন বলতে আমরা যে ড্রেন বুঝি সেই ড্রেন না, অ্যাকচুয়ালি ফাংশনের দিক থেকে তাই। ধরো ড্রেন আমরা কেন বলি, আমাদের শহরে ড্রেনেজ ব্যবস্থা কেন, যাতে পানি না জমে থাকে, কোনো কিছু জমে না থাকে, ওয়েস্ট প্রোডাক্ট গুলো সরিয়ে ফেলার জন্য। এখানেও ঠিক তাই, যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আমাদের বডির জন্য ওয়েস্ট না। ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো কি করে আসলে বডি থেকে, হ্যাঁ সেগুলো নিয়ে সে হচ্ছে ড্রেন করে হচ্ছে। আমি আজকে এই পর্যন্তই পড়িয়েছি। এখন তোমাদের কি আরেকটু আগাবো? আমাদের কিন্তু আরেকটু সময় আছে, আমরা কি আরেকটু আগাবো? হ্যাঁ ঠিক আছে, আমরা একটু আগে যাবো। যেটা হচ্ছে এরপর আমরা পড়বো হচ্ছে ফাইন স্ট্রাকচার। ফাইন স্ট্রাকচারটা আমাদের তুলনামূলক ইজি কেন? আমরা সবাই নিউরনের কথা শুনেছি না? নিউরন কি তোমরা একটু আমাকে বলো। নিউরন এটার কি কোনো স্পেশালাইজ কোনো ফাংশন আছে যে কেন স্পেশাল? নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করে ইনফরমেশন পাস করার জন্য। এরা কি নিজের রিপ্রোডিউস হতে পারে?
তুমি যেটা আমরা জানি যে আমাদের নর্মাল সেলগুলো তো ডিভাইডেড হয়, নিউরন কি আর স্পেশালি হ্যাঁ। স্পেশালি তো ইয়ে হয় তাহলে আমাদের নার্ভাস সিস্টেমে এতক্ষণ আমরা পড়েছি তার স্ট্রাকচার, এখন আমরা তার পদ্ধতি ভিতর স্ট্রাকচার মানে ফাইন স্ট্রাকচার, খুব সূক্ষ্ম স্ট্রাকচার। সূক্ষ্ম স্ট্রাকচারটা কি, যে সেটা আসলে আমাদের বডির সবচেয়ে সূক্ষ্ম জিনিস কি, সেল, তাই না? সেলের ভিতরে আরো অনেক কি থাকে, ডিএনএ আরএনএ, তার ভিতরে সূক্ষ্ম জিনিস আছে, নিউক্লিওটাইড, তাই না? নিউক্লিওটাইডের মধ্যে জিনিস আছে, নাইট্রোজেনাস বেস, তাই না? সেটার কথা আমি বলছি না, কিন্তু সাধারণত আমরা ফাংশনাল ইউনিট হিসেবে কি ধরি, সেল। তাহলে নিশ্চয় ব্রেনও সেল দ্বারা গঠিত। তো ব্রেন আসলে কি ধরনের সেল দ্বারা গঠিত? ব্রেন মূলত দুই ধরনের সেল দ্বারা গঠিত। সেই সেলগুলো কি কি? একটা হচ্ছে নিউরন সেল আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। ঠিক আছে, নিউরোগ্লিয়াগুলো কি? নিউরোগ্লিয়াগুলো হচ্ছে সাপোর্টিং সেল এবং নার্ভ, আর হচ্ছে নিউরন গুলো হচ্ছে তোমার মেইন সেল এবং নিউরোগ্লিয়াগুলো সাপোর্টিং সেল। নিউরনের কাজ হচ্ছে বেসিক কন্ডাক্টিং সেল অফ দ্য নার্ভাস সিস্টেম, তারাই বেসিক সেল, যেগুলো হচ্ছে তোমার মূলত নার্ভাস সিস্টেমের নার্ভ ইম্পালস ট্রান্সফারে সাহায্য করে। আর নিউরোগ্লিয়াগুলো সেগুলো হচ্ছে এই নিউরনগুলোকে একটু বড় হতে সাহায্য করে, তোমার তাদেরকে পুষ্টি দেয়, খাবার দেয়, যাই হোক সব কিছুতে এদেরকে তোমার ঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করে, সেগুলোকে আমরা বলি গ্লিয়া সেল। তো আমরা প্রথমে নিউরনের কথায় আসি, যে নিউরনটা আসলে কি। নিউরনের মূলত তিনটা অংশ থাকে। প্রথমটা অংশ কি, সেল বডি, যে ছবিটা দেখি, এই যে একটা নিউরন, এই যে দেখো প্রথমে যে তারার মতো অংশটা, সেটাকে আমরা কি বলি, সেল বডি। সেল বডির ফাংশনটা কি, ইন্টিগ্রেট সিগন্যাল, এই যে সিগন্যালটা যে সে এটা ইন্টিগ্রেট করে এবং কোঅর্ডিনেট মেটাবলিক অ্যাক্টিভিটি। সেলের প্রত্যেকটা সেলের কিছু মেটাবলিক অ্যাক্টিভিটি থাকে, সেই অ্যাক্টিভিটিগুলো কে কন্ট্রোল করে? সেই অ্যাক্টিভিটিগুলো কন্ট্রোল করে নিউরন, নিউরনের সেল বডি। তারপরে থেকে ডেনড্রাইট। ডেনড্রাইট কি করে? ডেনড্রাইট হচ্ছে আরেকটা সেল থেকে ইনফরমেশন কালেক্ট করে সে নিজের মাঝে নিয়ে আসে। আর তারপরে থাকে হচ্ছে এক্সন। এক্সন কি? সে হচ্ছে এই সেল থেকে ইনফরমেশন নিয়ে আরেক সেলের ডেনড্রাইটে গিয়ে পৌঁছিয়ে দেয়। ঠিক আছে, তো এই দেখো সেলের মধ্যে আরো কতগুলো পার্ট আছে, যেমন মাইলিনের কথা বলেছিলাম। মাইলিনটা কি? সেটা হচ্ছে ইনসুলেট এক্সন। এক্সনকে পেঁচিয়ে ইনসুলেট করা মানে বুঝছো তোমরা? ইনসুলেট, ইনসুলেট যেমনটা ম্যাম ওই যে ইনসুলেট মানে একটা প্রোটেক্টেড এরিয়া, প্রোটেক্ট করা। ঠিক আছে, ইনসুলেট করা। আর হচ্ছে সিনাপটিক টার্মিনাল। নিচে দেখো, এই যে একটা নিউরনের এক্সনের সাথে আরেকটা নিউরনের ডেনড্রাইটের যে একটা কানেকশন, এই জায়গাটা একটা এরিয়া থাকে, সিনাপটিক টার্মিনাল বলে। এই জায়গায় গিয়ে ইনফরমেশন গুলো একটা সেল থেকে আরেকটা সেলে চলে যায়। এটা ছিল নিউরনের একটা ওভারঅল ভিউ। এখানে এই জিনিসগুলো আমার মনে হয় জিনিসগুলো তোমরা পড়ে আসছো। এখানে সেল বডি সম্পর্কে ডিটেইলস বলা হচ্ছে, যে সেল বডিতে কি কি থাকে, নিউক্লিয়াস থাকে, তারপর হচ্ছে এটা মেটাবলিক ফাংশনগুলো করে, কি কি ফাংশন করে এখানে দেয়া আছে। তো এটা ডেনড্রাইটের কথা যেটা বললাম, যেটা হচ্ছে অনেক ব্রাঞ্চ থাকতে পারে, যেটাকে আমরা ডেনড্রাইটিক ট্রি বলি। সে অন্য সেল থেকে ইনফরমেশন নিজের মধ্যে নিয়ে আসছে। তারপর হচ্ছে এক্সন। এক্সনের অনেকগুলো কাজ, দুইটা, আচ্ছা এখানে আরেকটা জায়গা আছে, দুইটা এক্সনের মাঝখানে যে জায়গাটা, সরি দুইটা মাইলিনের মাঝখানে যে একটা জায়গা থাকে, ফাঁকা জায়গা, সেটাকে আমরা বলি নোডো গ্যাংলিয়ন। মাঝখানে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এখানে একটু দেখতে পাচ্ছ তাই না? এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এই যে ফাঁকা জায়গাগুলো, এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলোকে বলা হয় নোড অফ গ্যাংলিয়ন। গ্যাংলিয়নের কথা বলা আছে এখানে ডিটেইলসে। তো এগুলো হচ্ছে তোমার একটু বইয়ের ভাষায় একটু বর্ণনা দেওয়া আছে, আমি যে কথাগুলো বলেছি সেটাই। এরপর আমরা যে জিনিসটা পড়বো, টাইপস অফ
নিউরন, কত ধরনের নিউরন সেল আছে। নিউরন সেলগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাই কানেকশন, বাই ফাংশন এন্ড মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে কয়টা ক্লাসিফিকেশন হতে পারে? বাই কানেকশন, বাই ফাংশন এন্ড মরফোলজিক্যাল। বাই কানেকশন কি? বাই কানেকশন হচ্ছে যে তোমার হচ্ছে কিভাবে কানেক্ট করতেছে, কোন দিক থেকে, তাই না? যেমন 3 ধরনের আছে, অ্যাফারেন্ট নিউরন, ইফারেন্ট নিউরন, বাই কানেকশন, ফাংশন, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন ফ্রম টিস্যু এন্ড অর্গান ইনটু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সে হচ্ছে বাইরে থেকে ইনফরমেশন গুলো ভিতরে নিয়ে এই ধরনের নিউরন, সেগুলো আমরা বলি অ্যাফারেন্ট নিউরন। আর যে নিউরন গুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইনফরমেশন গুলো ইফেক্টিভ সেলে নিয়ে যায় তাকে আমরা বলি ইফারেন্ট নিউরন। এবং নিউরন তো নিউরন কানেকশনের জন্য কিছু নিউরন আছে যে নিউরনের সাথে নিউরনের কানেকশন করে, এদেরকে আমরা বলি ইন্টার নিউরন। অনলাইন আছে তো, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। তারপর হচ্ছে বাই ফাংশন। ফাংশনের ভিত্তিতে আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। সেন্সরি নিউরন, যেগুলো হচ্ছে তোমার সেন্সরি নার্ভাস সিস্টেমে যারা সেন্সরি নিউরন, স্পাইনাল কর্ড এন্ড ব্রেন। আর রিলে নিউরন, যেটা হচ্ছে সেন্সরি নিউরন এবং মোটর নিউরন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে বিভিন্ন ফাংশন মেসেজের আদান প্রদান করে, তাদেরকে বলছি আমরা রিলে নিউরন। আর 3 নাম্বারটা হচ্ছে মোটর নিউরন, যারা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্ন জায়গায় দেয়, সেটাকে আমরা বলছি মোটর নিউরন। এছাড়া মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে দেখো ইউনিপোল, একটা সেল বডি, একটা এক্সন, কোনো ডেনড্রাইট নাই। বাইপোলার মানে হচ্ছে মাইলিন তো আছে, প্রথমটা হচ্ছে ইউনিপোলার। ডেনড্রাইটও থাকতে পারে, ডেনড্রাইটও থাকতে পারে, কিন্তু এক্সন একটাই থাকবে। কিন্তু বাই আর মাল্টিপোলার ইউনিপোলার মানে হচ্ছে যাতে একদিকে সেল বডি এবং একটা এক্সন। বাইপোলার মানে হচ্ছে দুই দিকেই আছে এক্সন, দুইটা এক্সন। আর মাল্টিপোলার হচ্ছে তার ডেনড্রাইটও থাকবে, এক্সনও থাকবে। আমরা যদি সঙ্গে আসি, ইউনিপোলারটা হচ্ছে সিমপ্লেস্ট, এদের হচ্ছে একটা প্রসেস। এখানে হচ্ছে ডেনড্রাইট আর এক্সন শুধু ভাগ না করে তোমরা প্রসেস ধরবা। প্রসেস মানে কি? অংশ। তা যাদের একটা মাত্র প্রসেস থাকে তাদেরকে আমরা বলছি হচ্ছে ইউনিপোলার। সাধারণত ইনভার্টিব্রেট অর্গানিজম গুলো তাদের নার্ভাস সিস্টেমে ইউনিপোলার নিউরন গুলো বেশি থাকে। বাইপোলার হচ্ছে ইউনিপোলার হচ্ছে একটা এক্সন, আর বাইপোলার দুটো এক্সন। হ্যাঁ, মানে দুটো প্রসেস। এক্সন বা ইয়ে না বলে আমরা প্রসেস শব্দটা ইউজ করি, ঠিক আছে? প্রসেস মানে কি? বর্ধিত অংশ, মানে একটা বর্ধিত অংশ, দুটো বর্ধিত অংশ। বুঝতে পেরেছো? এখানে একটা এক্সন থাকবে, একটা ডেনড্রাইট থাকবে, অপোজিট সাইডে থাকবে, দুই জায়গার অপোজিট সাইডে দেখাচ্ছে, এদিকে এদিকে। আর মাল্টিপোলার হচ্ছে এগুলো হচ্ছে মূলত আমাদের ভার্টিব্রেটের মেইন সেল। এদের একটা এক্সন থাকে কিন্তু অনেকগুলো ডেনড্রাইট থাকে, মানে অনেক প্রসেস থাকে। অনেক প্রসেস না, এই সেল বডি থেকে দেখো কত ধরনের প্রসেস বের হয়েছে। আর এখানে মাত্র 2টা বের হয়েছে, আর এখানে শুধু একটা। কিছু আছে সিউডো ইউনিপোলার একটা জিনিস আছে, যেটা দেখতে ইউনিপোলারের মতো হলেও কিন্তু এটা হচ্ছে আসলে বাইপোলার, সেজন্য এদেরকে বলা হয় সিউডো ইউনিপোলার। তো আজকে আমরা এই পর্যন্তই থাকি। আমরা তাহলে নিউরন পর্যন্ত পড়লাম। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে নিউরোগ্লিয়াল সেল এবং ডিপ স্ট্রাকচার অফ দ্য ব্রেইন, তারপর ক্রেনিয়াল নার্ভ, মেনিনজেস, ভার্টিব্রাল ভেন্ট্রিকল এবং সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, এন্ড দেন আমাদের এই লেকচারটা শেষ হয়ে যাবে। এই লেকচারটা আমাদের
সবচেয়ে বড় লেকচার। তারপরে যে লেকচারগুলো সেটা এত বড় হবে না, কিন্তু একটু কি বলে একটু বুঝার বিষয় থাকবে। নিউরো বায়োকেমিস্ট্রি তোমরা কি মজা পাচ্ছ? জি ম্যাম। ভালো লাগছে? অ্যানাটমি রিলেটেড অ্যানাটমি মেটাবলিজমের চেয়ে ভালো? জি ম্যাম মেটা বলেছি। মেটাবলিজম আল্লাহ, যাই হোক আমাদের নার্ভাস সিস্টেম দুইটা একটু ভেজালের জিনিস না ম্যাডাম, কত কত সাবজেক্ট ভালো কিছু পড়ার। না ম্যাম, একটা রিকোয়েস্ট হলো ম্যাম যে আমরা যেটুকু পড়ি অনেক বেশি টপিক না দিয়ে টপিক একটু কমায়, যদি আমরা যদি কমের মধ্যে পড়ে কিছু বুঝতে পারি তাহলে ভালো। অনেক